আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা কাস্টমার ভ্যালু জার্নি নিয়ে টোটাল জার্নিটা মানে আমরা একজন কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাবো সেই বিষয়টা আমরা দেখছিলাম যে একজন খুবই মানে খুবই হচ্ছে আপনার খুব ডিপ্রেশন অবস্থায় আছে এমন একজন কাস্টমারকে আমরা তার কাছে কিভাবে পৌঁছাবো সেই একটা ফ্রেমওয়ার্ক, সেই একটা জার্নি আমরা দেখছিলাম যে কিভাবে যেতে হয়, কিভাবে হচ্ছে আমরা ওইখান থেকে আরও ডিমান্ডেবল মার্কেটিং করতে পারি, আরও ডেভেলপমেন্ট মার্কেটিং করতে পারি, সেই বিষয়টা আমরা দেখছিলাম। তো এই জার্নিটা করার জন্য আমাদের যখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করব, তো এইভাবে আমাদের ফানেল করতে হবে, এইভাবে আমাদের ক্যাম্পেইনগুলো রান করতে হবে। তো এইগুলো রান করার জন্য, এভাবে ক্যাম্পেইন তৈরি করার জন্য আমাদের মেকিং বায়ার পার্সোনা, অর্থাৎ একটা বায়ার পার্সোনা তৈরি করতে হয়। অর্থাৎ এটাকে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে কাস্টমার অ্যাভাটার ওয়ার্কশিট। আমরা যেটাই বলি না কেন, দুই নামে এটাকে বলা হয়। একটা হচ্ছে মেকিং বায়ার পার্সোনা। এখন আমরা এটা দেখব আসলে মেকিং বায়ার পার্সোনাটা কি। আচ্ছা, মেকিং বায়ার পার্সোনা বলতে কি বোঝায়? এখন মনে করেন আমরা যখন একটা ক্যাম্পেইন রান করতে যাই, তখন আমাদের হচ্ছে ফেসবুক, এই যে আমরা বুস্টিং করি বা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করি, যেটাই করি না কেন, এগুলো করতে গেলে আমাদেরকে হচ্ছে ফার্স্টের দিকে অডিয়েন্সটা হচ্ছে আমাদের মূল টার্গেট করতে হয়, একদম টার্গেটেড অডিয়েন্স টার্গেট করতে হয়। তো ওই সব অডিয়েন্সগুলোকে টার্গেট করার জন্য আমাদের ফার্স্টে থেকে আমরা যদি প্রথমেই যদি এইভাবে একটা মেকিং বায়ার পার্সোনা তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের অডিয়েন্স বুঝতে সুবিধা হয়, আমাদের ক্যাম্পেইন রান করতে অনেক সহজ হবে, আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে, এক্স্যাক্টলি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে সক্ষম হব। এই জন্যই আমাদের মেকিং বায়ার পার্সোনা, আমরা যখনই কোনো ক্যাম্পেইন রান করব তখনই আমরা হচ্ছে একটা মেকিং বায়ার পার্সোনা তৈরি করে নিব। সচরাচর মার্কেটাররা হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে এরকম করে মার্কেটিং করে না, এরকম করে হচ্ছে আপনার মেকিং বায়ার পার্সোনা তৈরি করে না, যে কারণে তাদের ক্যাম্পেইনগুলো অনেক স্লো হয়, অনেক মানে স্ট্রং হয় না এতটা। যদি আপনি এরকমভাবে কাস্টমার ভ্যালু জার্নি, এরকমভাবে হচ্ছে আপনার সোয়াট অ্যানালাইসিস, তারপর ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, এগুলোর সম্মিলন ঘটিয়ে আপনি যদি একটা ক্যাম্পেইন রান করতে পারেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সচরাচর যারা ক্যাম্পেইন করে, সচরাচর যারা বুস্টিং করতেছে, তাদের থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন আপনি। তো এই জন্য আমাদের মেকিং বায়ার পার্সোনা তৈরি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন দেখেন, মেকিং বায়ার পার্সোনা বলতে বোঝায় হচ্ছে আপনার একজন ব্যক্তি, আমি যাকে প্রোডাক্টটা যার কাছে বিক্রি করব, সেই ব্যক্তির একটা টোটাল ডাটা, মানে ওই ব্যক্তির মধ্যে কি কি আছে, একজন ওই ব্যক্তি, একজন, আমরা যদি একজন মানুষকে কল্পনা করা, অর্থাৎ আমরা তো পুরো ঢাকার মানুষ, বা হচ্ছে আমাদের কি, যখন আমরা একটা প্রোডাক্ট রান করি, আমরা প্রোডাক্টটা সেল করবো একজন মানুষের কাছে, তো সেই প্রোডাক্টের অডিয়েন্স আমাদের টার্গেট করার জন্য যে কোনো একজনকে কল্পনা করে নিতে হয়, যে একজন মানুষকে আমরা কল্পনা করে নিব। তাহলে আমাদের কি হবে, কারণ ওই একজন মানুষের থেকে আমরা কি করতে পারবো, আমরা টোটাল অডিয়েন্সটা ধরে নিতে পারবো, যে একজন মানুষের থেকে ওই অডিয়েন্সগুলো ধরা যাবে। কারণ হচ্ছে আপনার যখনই আপনি একজন ব্যক্তির সকল বৈশিষ্ট্য, একজন ব্যক্তির মধ্যে কি কি আছে, একজন ব্যক্তি কি কি করে না করে, সব কিছু যদি আপনি টোটাল একটা সুন্দরভাবে একটা ফ্রেমওয়ার্কের, একটা টেমপ্লেটের মধ্যে আপনি সাজিয়ে নেন আগে থেকেই, তাহলে আপনার অডিয়েন্সগুলো হচ্ছে একদম টার্গেটেড হবে। তো এই জন্য আমাদের একজন ব্যক্তিকে কল্পনা করে আমাদেরকে কি করতে হয়, একটা বায়ার পার্সোনা, একজন ব্যক্তির বায়ার পার্সোনা তৈরি করতে হয়। তো একজন ব্যক্তির বায়ার পার্সোনা আমরা যখন তৈরি করতে যাই, তখন একজন ব্যক্তিকে যদি আমরা কল্পনা করি, ফার্স্টে কি থাকে, একজন ব্যক্তির নাম থাকে। মনে করেন একজন ব্যক্তির নাম কি, একজন ব্যক্তির নাম মনে করেন হচ্ছে রাকিব, ঠিক আছে? তো রাকিব তার নাম, তার বয়স কত, তার বয়স মনে করেন হচ্ছে কত, 16 থেকে 18। তার জেন্ডার কি, মেল নাকি ফিমেল, মনে করেন মেল। তার লোকেশন কোথায়, সাভার নাকি ঢাকা নাকি মিরপুর নাকি চিটাগং নাকি রাজশাহীতে, মনে করেন রাজশাহীতে। তো এই যে একজন ব্যক্তির যে একটা ডিটেলস আমরা জানতেছি, আমাদের সেইভাবে আমাদের ওইভাবে একজন ব্যক্তি কল্পনা করতে হবে। তো
ফার্স্টেই মেকিং বাই পার্সোনা তৈরি করার জন্য আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে একজন ব্যক্তিকে আপনি কল্পনা করবেন। এখানে দেখেন আমাদের একদম সুন্দরভাবে একদম টেমপ্লেটটা দেওয়া আছে, তো আপনারা এগুলো নিয়ে নোট করবেন বা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা এইভাবে কি করবেন, এগুলোর মধ্যে আপনাদের বিজনেসের জন্য বা পরবর্তী যখন বিজনেস করবেন তখন এইভাবে মেকিং বায়ার পার্সোনাগুলো তৈরি করবেন। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আগে থেকেই রেডি করবেন। রেডি করলে আপনার হচ্ছে যখন অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, আপনি একটা বুস্টিং করবেন বা একটা পোস্ট বুস্ট করবেন, তখন আপনার জন্য অনেক বেটার একটা রেজাল্ট আপনি পাবেন এখান থেকে, যদি এইভাবে বায়ার পার্সোনা তৈরি করে আপনি যদি একটা ক্যাম্পেইন রান করতে পারেন। তো দেখেন মনে করেন আমরা এখানে একটা ফার্স্টে আমরা কি করব, আমাদের কোম্পানি বা প্রোডাক্টের নাম দিব। আমরা যে প্রোডাক্ট সার্ভিস দিব বা আমরা যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টে আমাদের নাম থাকতে হবে। মনে করেন আমরা একটা কি করব, আমরা একটা ঘড়ি বিক্রি করব, মেন ঘড়ি, ঠিক আছে, মেন্সের ঘড়ি। তো একটা ঘড়ির নাম দিলাম। তো ঘড়িটা কে কিনবে, একজন ব্যক্তি কিনবে, তাই না? একজন ব্যক্তি কিনলে তার ব্যক্তির নাম দিলাম, মনে করেন এখানে কি নেম দেব হচ্ছে আমরা রাকিব। আর তার বয়স কত, তার বয়স মনে করেন সে হচ্ছে 18 থেকে 20 বছর। তারপরে তার হচ্ছে জেন্ডার কি হবে, মেল নাকি ফিমেল, সে হচ্ছে মেল। লোকেশন হচ্ছে কি, তার লোকেশন হচ্ছে তার রাজশাহী, চট্টগ্রাম অথবা মনে করেন রাজশাহীতে, ঠিক আছে। তো মনে করেন লোকেশন এরকমও হতে পারে যে আপনার রাজশাহীর কোনো একটা জেলার মধ্যে বা রাজশাহীর কোনো একটা ইউনিয়নের মধ্যে বা রাজশাহীর কোনো একটা থানার মধ্যে আপনি একদম তার বাড়ি পর্যন্ত টার্গেট করতে পারবেন। ফেসবুক মার্কেটিংয়ের এটাই সবচেয়ে বড় সুবিধা যে আপনি একদম, আপনি যদি চান যে আমি এই বিল্ডিংটাকে টার্গেট করব, আপনার সম্ভব এটা, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে কাস্টমার ব্যাকিং বায়ার পার্সোনাটা এতটা ইম্পর্ট্যান্ট যে আপনি আগে থেকে যদি এগুলো রেডি করে রাখেন সুন্দরভাবে, তাহলে আপনার পরবর্তী অ্যাড রান করতে সুবিধা হবে অনেক, আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন মেকিং বায়ার পার্সোনা তৈরি করতে পেলে। তো দেখেন লোকেশন দিলাম মনে করেন রাজশাহীতে। আর অকুপেশন কি, মনে করেন আমরা ঘড়িটা বিক্রি করব, এটা হচ্ছে আমি মনে করেন আমি তো জানি আমার কাস্টমারগুলো কেমন হতে, ঘড়িটা কারা কিনতে পারে। তো মনে করেন সে অকুপেশনটা তার কি হতে পারে, সে হচ্ছে 18 থেকে, তার বয়স হচ্ছে কত 22-এর মধ্যে হবে হয়তো। তো 18 থেকে 22 বছর একটা ছেলে কি করতে পারে, সে হয়তো পড়াশোনা করে, সে ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট সবেমাত্র পাস করছে বা ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে, তো এইরকমই। তো মনে করেন সে কি অকুপেশনটা তার স্টুডেন্ট, ঠিক আছে। তো অকুপেশনটা স্টুডেন্ট, এইভাবে হচ্ছে আপনি তার জব টাইটেল কি হবে, তার জব টাইটেল সে স্টুডেন্ট, ঠিক আছে। সে এখন ওইভাবে হচ্ছে কি কোনো কিছু করতেছে না। তার মান্থলি ইনকাম কত, তার মান্থলি ইনকাম যদি থাকে ওইরকমভাবে আপনি যদি মনে করেন হ্যাঁ তার একটা ইনকাম আছে, তো ইনকামটাও লিখবেন আপনি। তারপর এডুকেশন কি, সে ইন্টারমিডিয়েটে পড়ে নাকি সে হচ্ছে আপনার অনার্স গ্র্যাজুয়েশন করতেছে, নাকি সে হচ্ছে মাস্টার্স করতেছে, সে নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো স্যার এডুকেশন লেভেলটাও আপনি এখানে সুন্দরভাবে লিখবেন। কারণ হচ্ছে আপনি যদি এই প্রত্যেকটা বিষয় নেম, এজ, জেন্ডার, লোকেশন, অকুপেশন, জব টাইটেল, মান্থলি ইনকাম, এডুকেশন, এই প্রত্যেকটা একজন ব্যক্তিকে কল্পনা করে আপনি যদি আগে থেকেই লিস্টিং করে রাখেন, তাহলে আপনার কি হবে, আপনি পরবর্তীতে গিয়ে যখন অ্যাড ক্যাম্পেইন আপনি অডিয়েন্স টার্গেট করবেন, একজন ব্যক্তিকে কল্পনা করলেন, তাহলে আপনার আপনি পুরো ব্যক্তিটার আপনার হচ্ছে পুরো আপনার রাজশাহী এরিয়ার যে অডিয়েন্সগুলো আছে প্রত্যেকের আপনার কি হয়ে গেল, একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এত সুন্দরভাবে ক্রিয়েট হবে যে এরা হচ্ছে আমার এই অডিয়েন্সের মধ্যে আমি হচ্ছে আমার ঘড়িটা সেল করতে চাই। তো আপনি এইভাবে হচ্ছে একদম নির্দিষ্টভাবে টার্গেট করে আপনি হচ্ছে মানে আপনার অডিয়েন্সটা বায়ার পার্সোনাটা তৈরি করবেন। তারপরে দেখেন আমাদের কি আছে এখানে, গোলস অ্যান্ড ভ্যালুস। আপনি যে প্রোডাক্টটা নিলেন আপনার প্রোডাক্টের ভ্যালুগুলো কি কি, এটা নিয়ে আমরা তো আলোচনা করছিলাম এর আগেও। তারপরে চ্যালেঞ্জেস অ্যান্ড পেইন পয়েন্টস। এখন আপনি ঘড়িটা বিক্রি করবেন, তো ঘড়িটার তো আপনার কি করতে হবে, আপনার ভ্যালুটা দিতে হবে যে ঘড়িটা মানুষ কেন কিনবে আপনার ঘড়িটা, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে আপনার ক্যাপশনের মাধ্যমে। তো এই জন্য আমাদের গোলস অ্যান্ড ভ্যালুগুলো এখানে ইন্টিগ্রেট করতে হয়, সে কেন নিবে। তারপর চ্যালেঞ্জেস অ্যান্ড পেইন পয়েন্টস। এখন একজন ব্যক্তির, একজন স্টুডেন্ট কেন আপনার ঘড়িটা নিবে, আপনার কি কি তার হচ্ছে পেইন পয়েন্ট আছে, কি কি তার দুর্বল দিক আছে যে আপনার কাছ থেকে ঘড়িটা নিবে, কি কি চ্যালেঞ্জ থাকতে পারে তার। এখন দেখেন চ্যালেঞ্জ অ্যান্ড পেইন পয়েন্টগুলো কি কি। চ্যালেঞ্জ থাকতে পারে সে একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্টের কাছে হয়তো কি সর্বোচ্চ তার হচ্ছে 2-3 হাজার টাকা দিয়ে ঘড়ি কেনার সামর্থ্য নাই, ঠিক আছে, এটা তার একটা পেন পয়েন্ট। এখন যদি সেই 2-3 হাজার টাকার মধ্যে আপনি যদি মানে ল বাজেটের মধ্যে 500 থেকে 600 টাকা বা 300 থেকে 400 টাকা বা 500 থেকে 1000 টাকার মধ্যে যদি একটা ঘড়ি তাকে দেখাইতে পারেন, সে হয়তো কিনতে ইন্টারেস্টেড। তো এই বিষয়গুলো আপনাকে চ্যালেঞ্জ এবং পেইনগুলো আপনাকে তার নির্ধারণ করতে হবে যে ওই ব্যক্তি যাকে আমি কল্পনা করতেছি সে হচ্ছে ঘড়িটা আমার কাছ থেকে কেন কিনবে।
তার পেন পয়েন্টগুলো কি কি, তার চ্যালেঞ্জেসগুলো কি কি। চ্যালেঞ্জেস যে আমরা বললাম যে তার চ্যালেঞ্জেস হতে পারে, সার হচ্ছে কি সে একজন স্টুডেন্ট, সে হচ্ছে কি করে না, ইনকাম করে না, তার কোনো ইনকাম সোর্স নাই, সে বাসা থেকে টাকা নিয়ে চলে, তো সে ওইভাবে কি করতে পারে না, তার হচ্ছে ওইভাবে কিন্তু কোনো ইনকাম সোর্স নাই, যে কারণে সে অনেক দামি ঘড়ি সে কিনতে পারবে না। এখন যদি আপনি একটা ঘড়ি তাকে কম দামে দিতে পারেন তার সামর্থ্যের মধ্যে, তাহলে আপনি কি করতে পারবেন, তার কাছ থেকে একটা পারচেস করাইতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ থাকে। এবং তার পেইন পয়েন্টগুলো কি কি, এই যে তার হচ্ছে টাকার ইনকাম সোর্স নাই, এটাই হচ্ছে তার পেইন পয়েন্ট, যে সে কিভাবে কিনবে, তার এত দামি ঘড়ির সামর্থ্য নাই। এখন এটা পিন পয়েন্টগুলো নির্ধারণ করে আপনি ওইভাবে হচ্ছে আপনার কন্টেন্ট সাজাইতে হয়, যে তার তো হচ্ছে বাজেট কম, আমি যদি এইরকম কম বাজেটের মধ্যে একটা অফার নিয়ে তার কাছে পৌঁছাইতে পারি, তাহলে আমি সঠিক কাস্টমার কাছে আমি পৌঁছাবো, আমি ওইখান থেকে পারচেস করাইতে পারবো। তারপরে দেখেন আপনি সোর্স অফ ইনফরমেশন, তার ইনফরমেশনগুলো নেবেন, যে একজন স্টুডেন্ট কী কী করতে পারে, কোথায় কি কাজ করতে পারে, সে বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকে, সে বিভিন্ন ধরনের মানে পার্ট টাইম জবগুলোতে সে কি করতে পারে, সে এখানে ইনফরমেশন খুঁজতে পারে আপনার, যে আপনি এখানে আপনার কি কোনো প্রোডাক্ট বিক্রি করতেছেন কিনা, সে বিভিন্ন মার্কেট প্লেসে যেতে পারে, এগুলো তার ইনফরমেশন আপনার সোর্স করতে হয়। তারপর তার জেনারেল ইন্টারেস্ট, মনে করেন এখন সবাই তো আর ঘড়ি পছন্দ করে না, ঠিক আছে, তো ঘড়ি পছন্দ করা যেত কারা, সবার তো আর ইন্টারেস্ট ঘড়ির প্রতি থাকে না, অনেকের শাড়ির প্রতি থাকে, অনেকের হচ্ছে সব কিছুর প্রতি থাকে অনেকের। তো দেখা যায় এক একজনের ইন্টারেস্ট কিন্তু এক এক রকম হয়। তো তার ইন্টারেস্ট কেমন হতে পারে, তার ঘড়ির প্রতি ইন্টারেস্ট থাকতে পারে। আবার একজন স্টুডেন্ট কি করতে পারে, তার হচ্ছে জার্সির প্রতি ইন্টারেস্ট হতে পারে। তো এইরকম হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট তার হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের প্রতি, বিভিন্ন জিনিসের প্রতি তার থাকতে পারে। তো এই জিনিসগুলো আগে থেকে আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে এইভাবে মেকিং বায়ার পার্সোনাটা তৈরি করে নিতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের বায়ার পার্সোনা, অর্থাৎ একজন ব্যক্তিকে কল্পনা করে তার প্রত্যেকটা পয়েন্ট, তার প্রত্যেকটা চ্যালেঞ্জ, তার প্রত্যেকটা ভ্যালু দিতে হবে তাকে। সোর্স ইনফরমেশন, জেনারেল ইন্টারেস্টেড কী কী হতে পারে, তার প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা কি করব, আগে থেকেই কল্পনা করে, আমরা রিসার্চ করে আমরা কি করব, আগে থেকেই লিস্টিং করব, দেন আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে রান করতে যাব। তো এইভাবে হচ্ছে আমাদের একটা মেকিং বায়ার পার্সোনা তৈরি করতে হয়। এইভাবে যদি আপনি মেকিং বায়ার পার্সোনাটা তৈরি করতে পারেন, তো আপনি 100% শিওর থাকেন যে আপনি অন্য যারা হচ্ছে মার্কেটিং অডিয়েন্স টার্গেট করতেছে তাদের থেকে আপনি 100% বেটার সেল পাবেন, এটা 100%, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেকিং বায়ার পার্সোনা বা কাস্টমার অ্যাভাটার তৈরি করতে হয় এইভাবে। তো এটাই হচ্ছে আমাদের মেকিং বায়ার পার্সোনা। তো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, কোশ্চেন নাই, কিন্তু আমি যদি এভাবে ক্যাম্পেইন রান করতে যাই সেক্ষেত্রে তো ক্যাম্পেইনের কস্ট অনেক বেড়ে যায়, তাই না? ক্যাম্পেইনের কোস্ট তো আপনাকে হচ্ছে বাড়তে হবেই, অবশ্যই বাড়বে। যখন আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে যাচ্ছেন, আপনার হচ্ছে একদম মানে টার্গেটেড, এখানে এক্স্যাক্টলি টার্গেটেড যেটাকে বলে, আপনার হচ্ছে আইডিয়াল কাস্টমার কাছে যাচ্ছেন, তাই না? তো যখন আপনি ফেসবুককে হচ্ছে আপনি যখন আইডিয়াল কাস্টমার কাছে, যত আপনি আইডিয়াল কাস্টমার কাছে যাবেন ততই আপনার কি হবে, বাজেট বাড়বে, আপনার খরচ বেড়ে যাবে। এখন মনে করেন আপনি হচ্ছে ঢাকায় আপনি একটা অ্যাড রান করবেন, এখন ঢাকায় একটা অ্যাড রান করেন আপনি, আর রাজশাহীতে একটা অ্যাড রান করেন আপনি, কোস্ট কোনটাই বেশি হতে পারে বলেন তো দেখি? ঢাকাতে বেশি হবে। কেন বেশি হবে বলেন তো? ঢাকাতে তো লোক সংখ্যা বেশি রাজশাহীর চেয়ে। না, লোক সংখ্যাটা এখানে ম্যাটার করে না। আপনি দেখেন ঢাকার মানুষজন হচ্ছে অনলাইনে অ্যাক্টিভিটি অনেক বেশি, আপনি যদি রিসার্চ করে দেখেন, তারা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটিটা বেশি থাকে তাদের, তারা হচ্ছে ফেসবুক বলেন, অনলাইনে বলেন, ইন্টারনেটের প্রতি অনেক বেশি এগিয়ে আছে হচ্ছে রাজশাহী থেকে। যে কারণে দেখবেন হচ্ছে যখন আপনি একটা ফেসবুকে অ্যাড রান করবেন ঢাকাকে টার্গেট করে আর রাজশাহী টার্গেট করে, তো রাজশাহীতে সেম এরটাই আপনি রাজশাহীতে টার্গেট করবেন, আবার হচ্ছে ঢাকায় টার্গেট করবেন, আপনার ঢাকাতে আপনার পার সেলসে হচ্ছে কোস্ট বেড়ে যাবে, সিপিসি বেড়ে যাবে অনেক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অনলাইন অ্যাক্টিভিটির জন্য, কারণ ঢাকার মানুষজন হচ্ছে অনেক অ্যাক্টিভিটি থাকে, অনেক অনলাইনে থাকে বেশি, যে কারণ হচ্ছে আমাদের এটা বেড়ে যায় অনেক। এইভাবেই হচ্ছে আপনার যখন আপনি একদম আইডিয়াল কাস্টমার কাছে আপনি নিখুঁতভাবে টার্গেটিং করতে যাবেন, যত টার্গেটেড করতে যাবেন তত আপনার হচ্ছে বাজেট বাড়াইতে হবে, আপনার তত কোস্ট হবে। ক্লিয়ার বিষয়টা? জি ক্লিয়ার। আবার মনে করেন আপনি যদি ব্রড অডিয়েন্সে করেন,
তখন তো আপনি হচ্ছে টার্গেটেড কাস্টমার পাবেন না। মনে করেন আপনি হচ্ছে নেম ঠিক আছে, এজ মনে করেন 18 থেকে 20 বা 18 থেকে 55, বা হচ্ছে আপনার আপনার ঘড়ি 18 থেকে আপনি 55 দিতে পারেন। এখন একজন 40 বা 45 বছরের মানুষকে এই ঘড়িটা কিনবে, আপনি যে ঘড়িটা নিয়ে সেল করতেছেন আপনি জানেন যে এটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য আমি সেল করার জন্য আমার আপনার টার্গেট। তো আপনি সেখানে যদি 40 বছরের একজন বা 35 বছর উপরে মানুষগুলোকে টার্গেট করেন, তাহলে কি আপনার আইডিয়াল কাস্টমার হইলো? না। তা হবে না কিন্তু। তো আপনার এই জন্যই হচ্ছে আমাদের মেকিং বায়ার পার্সোনা তৈরি করতে, যে আমি যে ঘড়িটা সেল করব এই ঘড়িটার কাস্টমার কারা, তার কি কি হচ্ছে তার বিহেভিয়ার আছে, তার কি কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, টোটালটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেটের মধ্যে আমরা লিস্টিং করে ফেলবো। ঠিক আছে, যদি করতে পারি তাহলে আপনি প্রত্যেকটাতেই। আর এটা এমনভাবে আমরা যখন হচ্ছে ফেসবুকের অডিয়েন্স দেখব, ফেসবুকের কাছে এত পরিমাণ ডাটা আছে আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন যে ফেসবুকের কি ধরনের অডিয়েন্স আছে। আমরা অডিয়েন্স লিস্টটা আপনাকে দিয়ে দিব, দেখাই দিব। ঠিক আছে, কি ধরনের অডিয়েন্স আছে, কেন এগুলো লিস্টিং করতে হয়, সেটা হচ্ছে আপনি যদি অডিয়েন্স লিস্টটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেন এতটা আমাদের মানে রিসার্চ করতে হয়, কেন এতটা হচ্ছে আমাদের একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, কাস্টমারকে পৌঁছানোর জন্য, তাহলেই বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা দেখব একটু পরে। তো এটা নিয়ে কারো কোনো আর কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারে? Anyone? ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা পরবর্তী সেশনে চলে যাব। তো পরবর্তী সেশনে যাওয়ার আগে আমাদের আমরা প্রায় আজকে দিয়ে 6টা ক্লাস হয়ে গেছে আমাদের। তো 6টা ক্লাসের মধ্যে অনেকে আমি বলছিলাম যে একটু আপনার হোমওয়ার্কগুলো করেন। এখানে কেউ কিন্তু ছোট না, এখানে সবাই গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট আপনারা। তো এই যে আপনাদেরকে জাস্ট আমি পড়ায় গেলাম তা তো হবে না। ঠিক আছে, তো আপনাদেরকে এই হোমওয়ার্কগুলো করতে হবে। এই যে আপনাদেরকে বলছিলাম যে আপনারা হচ্ছে এই যে ডিজিটাল ফ্রেমওয়ার্কটা তৈরি করবেন, তাই সেটা প্ল্যানিংটার সাথে আপনার বিজনেসের জন্য আপনার নিজের বিজনেসকে কল্পনা করে আপনার নিজের বিজনেসটাকে আপনি হচ্ছে এভাবে ফ্রেম দাঁড়া করান না কেন। আপনি হয়তো আজকে শুরু করবেন না বিজনেসটা, তো 5 দিন পরেও তো শুরু করতে পারেন। আপনি যদি আগে থেকে প্ল্যানিংগুলো এভাবে সুন্দরভাবে আপনি লিস্টিং করে রাখতে পারেন যে আপনার বিজনেসের জন্য কোন ভ্যালুগুলো দরকার, কি কি দরকার, এই মেকিং বাই পার্সোনা কি কি হতে পারে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি ধরেন না কেন, যে কোনো একটা বিজনেস আপনি শুরু করেন না কেন, প্ল্যান করেন না কেন, আপনি প্ল্যান করে ওইভাবে কি আপনি প্রথম থেকে যদি এগুলো আগায় রাখেন, তাহলে আপনি যখন মার্কেটে নামবেন আপনার সাথে তো আপনি অনেকের থেকে আগায় থাকবেন। এইভাবে প্ল্যানিং করে তো আসলে কেউ নামে না আসলে। ঠিক আছে, এক্স্যাক্টলি এইভাবেই হচ্ছে আপনাকে মার্কেটে যদি আপনি ডিজিটালি নামতে চান তো আপনাকে এইভাবেই আগাতে হবে, এভাবেই আপনাকে নামতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের নেক্সট থেকে আমি আশা করব যে আপনার হোমওয়ার্কগুলো সুন্দরভাবে করে স্ক্রিনশট দিয়ে গ্রুপের মধ্যে জমা দেবেন। আমি তো বলছি যে আপনাদের নিজের যাদের বিজনেস আছে আপনাকে ওই বিজনেসটা আপনি শর্ট অ্যানালাইসিস করেন যে আপনার বিজনেসের কী কী উইকনেসগুলো আছে, আপনার কী কী স্ট্রেংথ, আপনার বিজনেসটা কী কী অপরচুনিটি আপনি দিতে পারবেন একজন মানুষকে, কী কী থ্রেট থাকতে পারে আপনার, এই জিনিসগুলো আপনি তো নিজের বিজনেস যদি একটু থিসিস করেন, একটু রিসার্চ করেন, তো আপনি নিজেই পেয়ে যাবেন। তো এইভাবে আপনাকে হচ্ছে প্রত্যেকটা জিনিস করতে হবে, না করলে আসলে আপনারই লস, আর পড়িয়ে তো আমার কোনো লাভই হবে না। ঠিক আছে, তো এইভাবে মেকিং বায়ার পার্সোনাটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। নেক্সট ডে আপনারা সুন্দরভাবে আপনারা একটা বিজনেস নেম তো আছে, আপনারা বিজনেস নেম প্রত্যেকেই হয়তো আমি আশা করি যে দিয়ে রাখছেন, আর যদি না দিয়ে রাখেন আগে থেকে রেডি করে রাখেন। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা নেক্সট থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্লাস বলতে আমরা ফেসবুক মার্কেটিং যে একদম প্র্যাকটিক্যাল টুলসের যে ব্যবহারগুলো আমরা সেটা নেক্সট ক্লাস থেকে আমাদের শুরু হবে শনিবার থেকে। ঠিক আছে, তো আশা করি সবাই হচ্ছে হোমওয়ার্কগুলো রেডি করে রাখেন। এই মাঝখানে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন সময় আছে। ঠিক আছে, শুক্রবার 2 দিন, 1 দিন সময় আছে। তো আপনি বিজনেস প্ল্যানিংটা, সোয়াট অ্যানালাইসিস প্রত্যেকটা জিনিস যদি সুন্দরভাবে রেডি করে রাখতে পারেন তাহলে আপনার জন্য পরবর্তী আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবাই এই কাজটা করবেন। আর এখন আমরা যেটা ওকে, এখন ফেসবুক আমাদের হচ্ছে টুলসের ক্লাসে যাওয়ার আগে আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে একটু ডিসকাশন করব।
ফেসবুক মার্কেট আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং জার্নি শুরু হবে আমাদের। এইটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের প্রায় আরও 20 থেকে 25টার মতো ক্লাস লাগবে, ফেসবুক মার্কেটিংয়ের উপরই ক্লাস হবে। তো প্রায় 30 বা 35টার মতো ক্লাস হবে ফেসবুক মার্কেটিংয়ের উপরে। তো এখন থেকে যে ক্লাসগুলো নেক্সট থেকে শুরু হবে, প্রত্যেকটা ক্লাসে হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু হচ্ছে আপনাকে এগুলোর মাধ্যমে আপনাকে আগাইতে হবে। তো আশা করি নেক্সট ক্লাসগুলো আপনারা মিস করবেন না কেউ। আর নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমাদের ফেসবুক মার্কেটিংটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তো ফেসবুক মার্কেটিংটা নিয়ে আমরা অত অন্য মার্কেটিংও করতে পারি, ফেসবুক মার্কেটিংটা আমরা কেন করব? আপনি যদি দেখেন যে ফেসবুক বাংলাদেশে তো অনেক, টোটালি যদি আমি ইন্টারন্যাশনালি ধরি, পৃথিবীতে অনেক সোশ্যাল মিডিয়া আছে। তো সব সোশ্যাল মিডিয়ার মধ্যে বাংলাদেশে কোন সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে জনপ্রিয় বলেন? বাংলাদেশে? হ্যাঁ, ফেসবুক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। তারপর আছে কোনটা? ইউটিউব। তারপরে হোয়াটসঅ্যাপ। তারপরে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এরকম অনেকগুলাই আছে। তো এখন ফেসবুকের অডিয়েন্স কিন্তু একরকম, আপনার ইনস্টাগ্রামের অডিয়েন্স একরকম, হোয়াটসঅ্যাপের অডিয়েন্স একরকম, আপনার টুইটারের অডিয়েন্স একরকম, লিঙ্কডইনের অডিয়েন্স একরকম। আমি এগুলো কিন্তু বলছিলাম যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা, আপনার অডিয়েন্স কিন্তু সেম না। আপনি ফেসবুক ওভারঅল সবাই ইউজ করে, এটা হচ্ছে আপনার কি কমন, মানে এখানে একদম চাষা বসা রিক্সাওয়ালা থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকে আছে এখানে কমন। আপনি যদি ইনস্টাগ্রামের দিকে তাকান, এখানে ইনস্টাগ্রাম আসলে কারা ইউজ করে কেউ একটু বলতে পারবেন? ইনস্টাগ্রামে একটু পশ শ্রেণী ইউজ করে, শিক্ষিত লোকজন। হ্যাঁ, ইনস্টাগ্রামটা ইউজ করে হচ্ছে ইয়াং জেনারেশন। আপনি যদি ফলো করেন, এখানে কিন্তু কোনো রিক্সাওয়ালা এসে ইনস্টাগ্রাম ইউজ করতেছে না, কোনো প্রফেশনাল লোক এসেও কিন্তু ইনস্টাগ্রামটা ওইভাবে ইউজ করে না। এখানে যারা একটু ইয়াং জেনারেশন, স্টুডেন্ট টাইপ বা গ্র্যাজুয়েশন করতেছে বা পড়াশোনা করতেছে, তারা সেলিব্রিটি টাইপের, এরাই কিন্তু ইনস্টাগ্রামটা ইউজ করতেছে। আবার যদি আপনি টুইটারের দিকে যান, এখানে আরও প্রফেশনাল লোক ইউজ করতেছে। এখানে কারা ইউজ করে আপনি দেখবেন, এখানে হচ্ছে সব ধরনের পলিটিক্যাল লোকজন, পলিটিক্সে বড় বড়, বিশ্বে বড় বড় নেতারা, বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির মালিকরা, তারাই কিন্তু এখানে কিন্তু ইউজ করতেছে। তো এভাবে হচ্ছে আপনি যদি লিঙ্কডইনের দিকে তাকান, লিঙ্কডইনেও কিন্তু হচ্ছে এখানে অনেক প্রফেশনালিজম লোক থাকে। তো এদিক থেকে দেখা যায় যে হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অডিয়েন্সগুলো হচ্ছে আমাদের আলাদা। আর সব দিক থেকে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের ক্ষেত্রে সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ইউটিউব, এটাই হচ্ছে মূলত হচ্ছে বেশি জনপ্রিয়, আর বাকি বাকিগুলো হচ্ছে কম অনেক। তো আপনার মার্কেটিং কোথায় করতে হবে? আপনার যেখানে ফেসবুক, আপনার অডিয়েন্স যেখানে, আপনার মার্কেটিং তো সেখানেই করতে হবে, তাই না? তো এখন বর্তমানে কিন্তু টিকটকও কিন্তু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বাংলাদেশে হয়ে গেছে। টিকটকে কিন্তু অনেক দেখবেন যে অনেক বড় বড় ব্র্যান্ড, গ্রামীণ ফোন, তারপর হচ্ছে 10 মিনিট স্কুল, যেসব ব্র্যান্ডগুলো আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে টিকটকেও কিন্তু তারা কনভার্ট করেছে, টিকটকে কিন্তু মার্কেটিং শুরু করছে তাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওটাও কিন্তু কনভার্ট হচ্ছে আস্তে আস্তে। একটা সময় কিন্তু তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার টিকটকের প্রতি কিন্তু অনেকের মানে এটার প্রতি মানুষের আকাঙ্ক্ষাই ছিল না কোনো। এখন দেখতেছে যে এখানে কিন্তু বড় একটা অডিয়েন্স আছে, তো এখানে আমার তো মানে মার্কেটিং করতেই হবে। তো এখানে মার্কেটিং করার ছাড়া তারা কিন্তু কোনো উপায় নাই। তো এইরকম হচ্ছে অনেক বড় বড় কোম্পানিগুলো হচ্ছে কিন্তু কি টিকটকে প্ল্যাটফর্মে চলে গেছে, তারা অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে অলরেডি, যদি খেয়াল করেন এগুলো দেখবেন, ঠিক আছে? তো এই যে একটা বড় একটা অডিয়েন্স আমাদের ফেসবুক, টিকটক, ইউটিউবে আছে, সেই জন্য আমাদের সবচেয়ে দেখা যাচ্ছে যে ফেসবুকেরটা হচ্ছে অনেক বড় অডিয়েন্স, যেখানে হচ্ছে মানুষ হচ্ছে মানে ফেসবুক মার্কেটিংটা নিয়ে কাজ করে। আর কেন ফেসবুক মার্কেটিংটা নিয়ে কাজ করে? এখন ফেসবুক মার্কেটিং করে কেন? আপনি ধরেন আপনি হচ্ছে একজন মার্কেটার, হচ্ছে এসআর, একজন এসআর এর কাজ কি? দোকানে দোকানে ঘুরে ঘুরে কি প্রোডাক্টের অর্ডার নেওয়া না? জি। এখন মনে করেন আপনাকে সারাদিন মানে সারাদিন 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা দায়িত্ব দেওয়া হলো যে আপনি টোটাল কয়টা দোকান থেকে কয়টা দোকান ঘুরতে পারবেন বলেন তো?
মনে করেন আপনার একটা কোম্পানিকে বলা হলো যে আপনি 10,000 লিফলেট দেওয়া হলো আপনাকে, সকাল সন্ধ্যা থেকে 6টা পর্যন্ত আপনি কয়জন মানুষকে দিতে পারবেন, বা কয়টা অর্ডার করতে পারবেন মোটামুটি? একটা ধরুন 20 মার্কেটে 25টা। ধরেন আপনি 100 দোকান ভিজিট করছেন বা 100 দোকান ভিজিট করছেন, মনে মনে ধরলাম আমরা, ঠিক আছে? তো একজন মানুষ সারা দিন ভরে 100 দোকান ভিজিট করতেছে। এখন ফেসবুক মার্কেটিংটা এজন্যই এত পাওয়ারফুল যে আপনি যদি ওই যে আপনি ব্র্যান্ডিং প্রচারণা করতেছেন বা অর্ডার করতেছেন, এই যে সারা দিন ভর সে একজন মানুষ 100টা দোকানের কাছে পৌঁছাইলো, আপনার লিফলেটটা পৌঁছায় দিল, আপনার ব্র্যান্ডিংটা পৌঁছায় দিল ব্র্যান্ডটাকে। তো এখন যদি আপনি ফেসবুকের মাধ্যমে যান, ফেসবুকের মাধ্যমে যদি আপনি ওই অডিয়েন্সগুলোকে পৌঁছাইতে চান, আপনি $1 বাজেট নিয়েও আপনি মার্কেটিংয়ে নামতে পারেন। ফেসবুক আপনাকে আহামরি যে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে নামতে হবে এমন কিন্তু নয়, আপনাকে $1 দিয়েও কিন্তু মার্কেটিং করার সুযোগ দিচ্ছে, যে আপনি সর্বনিম্ন $1 অর্থাৎ বাংলাদেশের 87 পয়েন্ট সামথিং টাকা। তো এই $1 নিয়েও আপনি কিন্তু মার্কেটিং নামতে পারেন। এখন এই $1 দিয়ে আপনি হচ্ছে ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি পৌঁছাইতে চান, আপনি $1 খরচ করে আপনি মিনিমাম 4000 লোকের কাছে পৌঁছাইতে পারবেন ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্যই হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংটা করতে হয় যে আপনি $1 4000 মানুষের কাছে আপনার ব্র্যান্ডটাকে পৌঁছায় দিতে পারতেছেন। এভাবে যদি আপনি ব্র্যান্ডিং করার জন্য আপনার হচ্ছে অডিয়েন্স রেঞ্জ অনুযায়ী আপনি যদি বাজেটিং করেন, তো আপনি লাখ লাখ মানুষের কাছে আপনার পৌঁছানো সম্ভব হচ্ছে খুব কম খরচে, খুবই ল বাজেটে আপনি পৌঁছাতে পারতেছেন। যেটা আপনার হচ্ছে হিউজ বাজেট লাগতো, আপনার ওই মানুষদের কাছে যদি পৌঁছাইতে চাইতেন, আপনি যদি ট্রেডিশনালি যাইতেন বা আপনি লোকালি যদি আপনি কাজ করতেন, তাহলে আপনার কিন্তু হিউজ একটা বাজেট দরকার হইতো, সেটা কিন্তু এখন সেটা হচ্ছে না, ঠিক আছে? তো আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে, আপনি যখন ঢাকা থেকে আরিচা রোডে বা হচ্ছে পাটুরিয়া রোডে যান, আপনারা খেয়াল করছেন কি বিভিন্ন ধরনের ব্যানার আছে লাগিয়ে রাখছে বিভিন্ন বিল্ডিংয়ে বা হচ্ছে আপনার বিভিন্ন মার্কেটের উপরে, এগুলো খেয়াল করেন? জি জি। এগুলো হচ্ছে কিন্তু এগুলোকে ডিসপ্লে বলা হয়, ঠিক আছে? এগুলো ডিসপ্লে অ্যাডস, আমরা হচ্ছে গুগল অ্যাডসে শিখবো এটা, গুগল অ্যাডসের মাধ্যমে এটাকে ডিসপ্লে অ্যাডস বলা হয়। এই যে এই জিনিসগুলো কিন্তু দিন দিন এটা কিন্তু কমে যাচ্ছে, এটা খেয়াল করছেন সবাই? জি। ব্যানারগুলো কিন্তু কমে যাচ্ছে, এই ধরনের অ্যাডগুলো কিন্তু কমে যাচ্ছে না অনেক? আপনি দেখবেন যে অনেক জায়গায় খালি পড়ে আছে, এখন ওগুলো কিন্তু নিচ্ছে না। এখন মনে করেন গাবতলী থেকে আমি সাভারতে আসতেছি, তো গাবতলীর আপনি ব্রিজের ওই পাশে আপনি যদি খেয়াল করেন যে একটা ব্যানার লাগানো আছে, একটা ডিসপ্লে লাগানো আছে। তো এই যে একজন একটা কোম্পানি ওই ডিসপ্লেটা ওই বাড়ির উপর করছে, তো ওই বাড়িকে মিনিমাম কত টাকা দিতে হয়েছে বলতে পারবেন কেউ? কত টাকা দিতে হয় ভাড়া, দিতে হয় কত? 50-1 লাখ ক্ষেত্রভেদে বা জায়গা ভেদে অনেক বেশি দিতে হয়। জায়গা ভেদে কিন্তু হিউজ দিতে হয়, হিউজ পরিমাণে অ্যামাউন্ট নাই কিন্তু, ঠিক আছে? এক একটা 10 লাখ 5 লাখ এইরকমও নাই, মানে জায়গা বুঝে আপনার, ঠিক আছে? তো এই যে মার্কেটিং টোটাল কোস্ট এখানে হচ্ছে ডিসপ্লের মাধ্যমে, তো তাতে কি সে একজন মানুষ সারাদিনে কয়জন মানুষ দেখতেছে, মানে ওই ডিসপ্লেটা কয়জন মানুষ দেখলো, ছেলে দেখলো নাকি মেয়ে দেখলো, মানে কোন এজের মানুষগুলো দেখলো, ইয়াং জেনারেশন নাকি হচ্ছে মধ্যবয়স্ক নাকি হচ্ছে বুড়া মানুষ, কোন মানুষগুলো দেখলো, এই ডাটাগুলোকে আপনি হচ্ছে এখানে আপনি ধরে রাখতে পারতেছেন? কারা দেখতেছে ধরে রাখতে পারতেছেন? না। এগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারতেছি না, যে এখন এখান দিয়ে 1000 মানুষ আমার এই ডিসপ্লেটা দেখলো নাকি 10,000 মানুষ আমার এই মানুষটা দেখলো, এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। নাকি আপনার ফিমেলরা কয়জন দেখলো না মেয়ে ছেলেরা কয়জন দেখলো, এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না এই অ্যাডগুলোর মাধ্যমে। তো ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে আপনি প্রত্যেকটা ডেটা আপনার কয়জন মানুষ দেখলো, আপনার 100 জন মানুষ দেখলো, 5 জন মানুষ দেখলো নাকি 5 লাখ মানুষ দেখলো, আপনি এটা আইডেন্টিফাই করতে পারতেছেন, এই ডাটা আপনি সংগ্রহ করে রাখতে পারতেছেন। আপনার ফিমেল কয়জন দেখলো, আপনার মেল কয়জন দেখলো, আপনার কোন ধরনের মানুষগুলো বেশি দেখলো, আপনার কোন লোকেশনে হচ্ছে আপনার এইটা হচ্ছে বেশি মানে দেখতেছে, আপনার রাজশাহীতে ব্যানারে এইটা বেশি দেখতেছে নাকি হচ্ছে আপনার ঢাকাতে বেশি দেখতেছে, এই প্রত্যেকটা ডাটা আপনি ধরে রাখতে পারতেছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হতে পারে, গুগলের মাধ্যমে হতে পারে, আপনি যে কোনোটা হতে পারে। এই জন্যই হচ্ছে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ে কোস্টিংটা অনেক কম হয় আমাদের, অনেক বড় অডিয়েন্সের কাছে আমরা খুব স্বল্প সময়ে পৌঁছাইতে পারি, আর ডাটাটাও আমাদের খুব অ্যানালাইসিস আমরা আইডেন্টিফাই করতে পারি, এগুলো আমরা খুব অ্যানালাইসিস করতে পারি, আর কোস্টও আমাদের অনেক কম। ঠিক আছে, এই জন্যই হচ্ছে দেখা যায় ফেসবুক মার্কেটিং বলি বা গুগল মার্কেটিং বলি, প্রত্যেকটার মাধ্যমে আমরা খুব টার্গেটেডভাবে অডিয়েন্সগুলোকে বুঝতে পারি, আমরা ডাটাগুলো ধরে রাখতে পারি। এই জন্য আমি বলছিলাম যে ফেসবুক মার্কেটিং বলি আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলি না কেন, ডিজিটাল মার্কেটিংকে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং বলা হয়। একমাত্র ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডাটার খেলা। এখানে আপনি যে যত হচ্ছে ডাটার ইনফরমেশন কালেকশন করতে পারবে, সে তত হচ্ছে মার্কেটিংয়ে আগায় থাকবে। ঠিক আছে, তো ফেসবুক মার্কেটিংটা এরকম যে আপনি হচ্ছে ওইভাবে এই যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছেছেন, খুব অল্প টাকায় পৌঁছাইতে পারতেছেন। আপনি ওই 1 লাখ টাকা যে ওই যে বিল্ডিং ডিসপ্লে আর দিতেছেন, ওই 1 লাখ টাকা নিয়ে আপনি মাঠে নামেন, ঠিক আছে, ডিজিটালি নামেন, আপনি হিউজ পরিমাণ তার থেকে বেটার রেজাল্ট আনবেন। আপনার কোম্পানিকে আপনি আরও ভালো রেজাল্ট এনে দিতে পারবেন, আপনি আরও ভালো একটা ওই অ্যামাউন্ট থেকে বাঁচিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন। ঠিক আছে, এই জন্যই হচ্ছে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা আপনি যদি দেখেন, যদি একটু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যদি বিভিন্ন কোম্পানির যদি সোশ্যাল বা আপনি এগুলো দেখেন, অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা সব থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ হচ্ছে ডিজিটালি কনভার্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে একটাই কারণ, কোস্টিংটা অনেক কম এবং টার্গেটেড মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন, যে কারণে সব বড় বড় কোম্পানিগুলা আপনার ট্রেডিশনাল থেকে ডিজিটালের দিকে অগ্রসর হচ্ছে। আপনি আর 5-10 বছর পরে আপনি দেখবেন বিভিন্ন যে গার্মেন্টস কোম্পানিগুলো আছে, এখানে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মেশিন নির্ভর হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আর কর্মী নিয়োগ দিবে না। আপনার একটা কর্মীতে যে পরিমাণ কাজ করতে পারে, আমার এমন বিশ্বে মানে চতুর্থ শিল্প বিপ্লব যে হবে, এমন প্রযুক্তি বের হচ্ছে, যেখানে হচ্ছে আপনার একটা রবট হচ্ছে আপনার একজন কর্মী সারাদিনে যে 100টা প্রোডাক্ট বানায়, তার থেকে একজন হচ্ছে একটা রবট তার থেকে দ্বিগুণ বেশি বানাইতে পারবে। এরকম প্রযুক্তিগুলো 2-4-5-6 বছর পরে আমাদের কিন্তু চলে আসবে। বাংলাদেশে এখনো ঢুকে নাই, কিন্তু চলে আসবে চতুর্থ শিল্প বিপ্লব, আমরা যেটা বলি ফোর্থ রেভলিউশন। ঠিক আছে, তো এই যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে প্রত্যেকটা জিনিস হচ্ছে এভাবে ডিজিটাল হয়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে ডাটাগুলো ধরে রাখা যাচ্ছে, আর এটাই হবে। আর এটা হয়ে গেলে কিন্তু আপনারা দেখবেন, যদি এই দিকগুলো হচ্ছে যদি আপনাদের স্কিল ডেভেলপমেন্ট না থাকে, তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন অনেকটাই। আপনি হচ্ছে তো এখন জানেন যে প্রত্যেকে আপনি যে সেক্টরে ঢুকতে চান না কেন কম্পিউটার স্কিল লাগে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে, আপনার ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে। আপনি এই জন্য হচ্ছে দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের যে কেরানি, তারপর হচ্ছে পিয়ন পোস্টের যে জবগুলো ছিল, এই জবগুলো আস্তে আস্তে কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে, এগুলো থাকবে না কিছুদিন পর, 5 বছর পর থাকবে না, এই পোস্টগুলো হচ্ছে খালি হয়ে যাবে। এই পোস্টগুলোতে যারা হচ্ছে প্রযুক্তি নির্ভর তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে, বা হচ্ছে কোনো মেশিনের মাধ্যমে, রবটের মাধ্যমে এই কাজগুলো করা হবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে বাংলাদেশ সেই দিকেই আগাচ্ছে। এই জন্য হচ্ছে হিউজ একটা অপরচুনিটি ডিজিটাল মার্কেটিংয়ে। ঠিক আছে, যদি এই স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারেন আপনারা, তাহলে ভালো কিছু করা সম্ভব আমি মনে করি। এই সেক্টরে যেহেতু আমিও প্রায় 2.5 বছর বা 2.5 বছরের বেশি হবে কাজ করতেছি, আমার ভালো একটা ধারণা আছে এই সেক্টরটা আসলে অনেক সম্ভাবনাময়। কারণ হচ্ছে আমি যদি আমার নিজেকে দিয়ে বিবেচনা করি, আমি হচ্ছে প্রায় আপনার বাংলাদেশেই আপনি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে আপনাকে কয়টা ইন্টারভিউতে রাখতে পারে। আপনি ডিজিটাল মার্কেটিং একটা স্কিলফুল সিভি নিয়ে আপনি হচ্ছে ড্রপ করেন আপনি ইমেইলে তাদের, আপনাকে দেখবেন আপনি যদি 100টা সিভি ড্রপ করেন, আপনার 90টাতে আপনাকে ইন্টারভিউতে ডাকবে, 100% গ্যারান্টি। আপনি যদি 100টা সিভি ড্রপ করেন ডিজিটাল মার্কেটিংয়ের, ঠিক আছে, ওই কোম্পানি যে কোম্পানিগুলো চাচ্ছে বা তা বড় বড় ব্র্যান্ডগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, আপনি যদি 100টা সিভি ড্রপ করে আপনাকে 90টাতে আপনাকে সরাসরি ইন্টারভিউতে ডাকবে। যদি তাদের ডিজিটাল মার্কেটিং সেক্টর সম্পর্কে পুরোলি ধারণা স্কিল থাকে, আপনি যদি এই জিনিসগুলো ধারণা থাকে, আপনি যদি তাদের অ্যান্সারগুলো, তাদের প্ল্যানিংগুলো উত্তর দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং কী কাজ করতে হয় এগুলো যদি আপনি সুন্দরভাবে বোঝায় ইন্টারভিউ তৈরি করতে পারেন, তো আপনি সেখানে কিন্তু টিকে যাবেন। আর এছাড়া বাংলাদেশের জব ছাড়া তো আপনাদের তো ওই দিন বলছিলামই যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের প্রচুর মার্কেট প্লেস, প্রচুর জব রয়েছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য হিউজ অপরচুনিটি রয়েছে। এই জন্যই আপনি যদি ফেসবুক মার্কেটিংটা টোটালি ভালোভাবে শিখতে পারেন, ফেসবুক মার্কেটিংটা শিখতে পারলে ফেসবুক মার্কেটিং আর হচ্ছে গুগল,
এই দুইটা থেকে হচ্ছে বাদ বাকি যে হচ্ছে আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে ওদের হচ্ছে মানে ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে। আপনি যদি এই দুইটা ভালো করে শিখতে পারেন আর বাদ বাকিগুলো আপনার জন্য হচ্ছে পান্তা ভাত মনে হবে, এতটা এই জন্যই হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইউটিউব এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারলে আপনার বাদ বাকিগুলো অনেক ইজি হয়ে যাবে, আপনি খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে আয়ত্ত করতে পারবেন। তো এই জন্য হচ্ছে ফেসবুক মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ফেসবুক জাস্ট একটা সফটওয়্যার, এটার মধ্যে আমরা জাস্ট ব্রাউজিং করি না, ফেসবুকের মাধ্যমে এতটা পাওয়ারফুল, আমরা যে এখন একটু একটু করে আগাবো, একটু করে সেটা বুঝতে পারবেন। আর ফেসবুক, গুগলের কাছে এত পরিমাণ ডাটা আছে, কি পরিমাণ ডাটা আছে আমরা নেক্সট ক্লাস থেকেই দেখতে পারবো, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো যে আসলে ফেসবুকে কত কাজ করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে এই জন্য ফেসবুক মার্কেটিংটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর ফেসবুক মার্কেটিংয়ের উপর আমাদের নেক্সট ক্লাস থেকে টুলসের উপর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে, তো সবাই অ্যাটেন্ড করবেন আশা করি। আর আজকে আমরা আর কোনো আগাবো না, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।